Equation of two skew lines in simplified form with respect to suitable coordinate axis. এক্ষেত্রে আমাদের এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই ইকুয়েশনগুলোর ফর্মগুলো হয়ে যায় x মাইনাস জিরো বাই কস আলফা, ওয়াই মাইনাস জিরো বাই সাইন আলফা, জেড মাইনাস সি বাই জিরো এবং এক্স মাইনাস জিরো বাই কস আলফা, ওয়াই মাইনাস জিরো বাই মাইনাস সাইন আলফা ইকুয়ালস টু জেড প্লাস সি বাই জিরো। এটাকে আমরা সহজে এই দুটো ক্যালকুলেশন করে লিখতে পারি। ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান আলফা, জেড ইকুয়ালস টু সি এবং y equals to minus x tan alpha, z equal to minus c। অর্থাৎ ইকুয়েশন অফ টু স্কিউ লাইন্স ইন সিম্পলিফাইড ফর্ম উইথ রেসপেক্ট টু সুটেবল কোঅর্ডিনেটস অফ এক্সিস এর ক্ষেত্রে আমরা এই থিওরিটা তোমরা একটু দেখবে। তো এটাকে এই আকারে লেখা যায়, ঠিক আছে। এই দুটোকে কম্বাইন করে আমরা একসাথে লিখতে পারি y equal to, এই জায়গাটা দুটোকে একসাথে y equal to mx, z equal to c, y equal to minus mx, z equals to minus c। এখানে tan আলফা মানটাকে m ধরে দেওয়া হয়েছে, বা এটাকে y equal to প্লাস মাইনাস mx এবং z equal to প্লাস মাইনাস c আকারেও লেখা যায়। এই জায়গাটা গুরুত্বপূর্ণ জায়গা, থিওরিটা তোমরা দেখতে পারো। আমাদের এই প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব। প্রবলেম নাম্বার 11, ফাইন্ড দ্য সারফেস জেনারেটেড বাই দ্য লাইন্স হুইচ ইন্টারসেক্ট দ্য লাইন্স y equal to mx, z equals to c, y equal to minus mx, z equals to minus c and x axis। আমাদের সেই সারফেসটা বার করতে হবে উইথ ইন্টারসেক্ট দ্য লাইন্স। প্রথম লাইনটা দুটো প্লেনের আকারে রয়েছে, দ্বিতীয় লাইনটা দুটো প্লেনের আকারে রয়েছে। প্রথম লাইনটা যে দুটো প্লেনের আকারে রয়েছে সেটা হচ্ছে y equal to mx এবং z equals to c। দ্বিতীয় লাইনটা রয়েছে y equal to minus mx, z equals to minus c। তো যখন এই লাইন অফ ইন্টারসেকশন ব্যাপারটা থাকবে তখন আমাদের করতে হবে এই যে দুটো প্লেন নিয়ে তৈরি হচ্ছে লাইনটা, সেই দুটো প্লেনকে আমরা প্রথমটা প্লাস সাম স্কেলার ইন্টু দ্বিতীয় আকারে লিখব। তো সেক্ষেত্রে ডান দিকটা অবশ্যই জিরো আকারে, y equal to mx, তো অর্থাৎ y মাইনাস mx ইকুয়ালস টু জিরো, এই আকারটা আমাদের প্রয়োজন। z ইকুয়ালস টু c অর্থাৎ z মাইনাস ইকুয়ালস টু জিরো, এই আকারটা দরকার, ডান দিকটা জিরো করে। তো সেক্ষেত্রে যে এক্সপ্রেশনগুলো আসবে y মাইনাস mx প্লাস ল্যামডা ওয়ান ইন্টু জেড মাইনাস ইকুয়ালস টু জিরো, এটা প্রথমটার জন্য। দ্বিতীয়টার জন্য একইরকমভাবে y প্লাস mx প্লাস ল্যামডা টু ইন্টু জেড প্লাস ইকুয়ালস টু জিরো। প্রাথমিকভাবে যখনই আমরা এই লাইন অফ ইন্টারসেকশন আকারটা থাকবে আমরা এই আকারে লিখব। এরপর আমাদের উদ্দেশ্য হবে গিয়ে ল্যামডা এবং ল্যামডা টু এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা। এই যে আরবিটারি কনস্ট্যান্ট আমরা ধরেছি ল্যামডা ওয়ান আর ল্যামডা টু, এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা। সেই সম্পর্ক তৈরি করার জন্য এখানে আরও একটা এক্সট্রা শর্ত অবশ্যই থাকবে। যেখানে শর্তটা রয়েছে এখানে এক্স এক্সিস কথাটার উল্লেখ রয়েছে। তো এইরকম কোনো না কোনো শর্ত থাকবে। সেই শর্ত মেনে আমরা ল্যামডা ওয়ান এবং ল্যামডা টুর মধ্যে একটা সম্পর্ক তৈরি করব। ল্যামডা ওয়ান এবং ল্যামডা টু যে সম্পর্ক হবে সেখানে ল্যামডা ওয়ান, ল্যামডা টু এবং কিছু স্কেলার থাকতে পারে। পরবর্তী ক্ষেত্রে আমরা এই সমীকরণ থেকে ল্যামডা ওয়ান, এই সমীকরণ থেকে ল্যামডা টু যে মানগুলো পাবো, সেই ল্যামডা ওয়ান ল্যামডা টু যে সম্পর্কটা ছিল যেটা স্কেলার দিয়ে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা বসিয়ে দেবো, তাহলে আমরা জেনারেটেড সারফেসটা পেয়ে যাব। তাহলে প্রাথমিকভাবে এই আকারে আমরা লিখলাম। এরপর যে শর্তটা দেওয়া রয়েছে এরা এক্স এক্সিসের উপরে মিট করছে। তাহলে এক্স এক্সিসের উপরে মিট করার অর্থ হচ্ছে কি এক্স এক্সিসের উপরে যে কোনো কোঅর্ডিনেট ওয়াই স্থানাঙ্ক এবং জেড স্থানাঙ্ক জিরো হয়ে যায়, অর্থাৎ ওয়াইটা জিরো হয়ে যাবে এবং জেডটা জিরো হয়ে যাবে। তাহলে এই সমীকরণটায় ওয়াই এবং জেড জিরো করলে আমরা এখান থেকে একটা সমীকরণ পাবো, এই সমীকরণটা। এটাতে ওয়াই এবং জেড জিরো বসালে এই সমীকরণটা পেলাম। সেখান থেকে আমরা এক্সের মানটা প্রথম সমীকরণ থেকে পেয়েছি মাইনাস সি বাই ল্যামডা ওয়ান বাই এম, দ্বিতীয় সমীকরণ থেকে এক্সের মানটা পেয়েছি মাইনাস সি বাই ল্যামডা টু বাই এম। যেহেতু দুটোই এক্সের মান তাহলে এই দুটোকে আমরা পরস্পর সমান করে নিতে পারি, অর্থাৎ ল্যামডা ওয়ান সমান ল্যামডা টু পেয়ে গেলাম। এটা হলো গিয়ে ল্যামডা ওয়ান ল্যামডা টুর মধ্যে সম্পর্ক। অনেক সময় এমন হতে পারে ল্যামডা ওয়ান ইকুয়ালস টু টু ল্যামডা টু, ল্যামডা ওয়ান ল্যামডা টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান, ল্যামডা ওয়ান প্লাস টু ল্যামডা টু ইকুয়ালস টু থ্রি, এই ধরনের স্কেলার সমন্বিত ল্যামডা ওয়ান ল্যামডা টু এবং তার সাথে কিছু স্কেলার নিয়ে একটা রিলেশন তৈরি হবে। যেহেতু এখানে ল্যামডা ওয়ান সমান ল্যামডা টু পেয়ে গেছি, এরপর আমাদের কি করতে হবে, প্রথম সমীকরণ থেকে ল্যামডা ওয়ান বার করে নিতে হবে এবং দ্বিতীয় সমীকরণ থেকে ল্যামডা টু বার করে নিতে হবে। সেগুলো এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিলে আমাদের জেনারেটেড সারফেসটা হয়ে গেল। পরবর্তী প্রবলেম, এ লাইন অফ কনস্ট্যান্ট লেন্থ 2k has its extremities on two fixed lines. Prove that the locus of its midpoint is an ellipse whose axes are equally inclined to the fixed line. তাহলে একটা লাইন কনস্ট্যান্ট লেন্থ 2k বলা রয়েছে, আর দুটো ফিক্সড লাইনের মধ্যে লাইনটা কি করছে, ওর এক্সট্রিমিটিগুলো রয়েছে। আমাকে মিড পয়েন্টে লোকাস বার করতে হবে। তো স্বাভাবিকভাবে আমরা দুটো ফিক্সড লাইন ধরে নিয়েছি, এক্স মাইনাস এক্স বাই ওয়াই ওয়ান, ওয়াই বাই এম, জেড মাইনাস সি বাই জিরো ইকুয়ালস টু আর, এক্স বাই ওয়ান, ওয়াই বাই মাইনাস এম, জেড প্লাস সি বাই জিরো ইকুয়ালস টু আর ড্যাশ। এই দুটো স্ট্রেট লাইন আমরা ধরে নিয়েছি। এটা আমাদের প্রয়োজনীয় স্বার্থে ধরে নেওয়া হয়েছে, যে দুটো ফিক্সড লাইন বলা হয়েছে। এরপর আমরা জানি এরপর আরবিটারি পয়েন্টগুলো কেমন ধরনের হয়ে যায়। আরবিটারি পয়েন্ট দুটো লিখে নেওয়া হয়েছে। কেন আরবিটারি পয়েন্টগুলো লিখলাম না, আমাদের মিড পয়েন্ট চাইতো, তাহলে আরবিটারি পয়েন্ট দুটো লিখলাম। এদের মিড পয়েন্ট বলেছে
তার লোকাস, তাহলে মিড পয়েন্টে যদি আলফা বিটা গামা ধরে নিই, আলফা বিটা গামা ধরে নিলে এই দুটোর মিড পয়েন্ট অর্থাৎ আর প্লাস আর ডেস্ট বাই টু ইকুয়ালস টু আলফা হবে, এম আর মাইনাস এম আর ডেস্ট বাই টু ইকুয়ালস টু বিটা হবে, সি মাইনাস সি বাই টু ইকুয়ালস টু গামা হয়ে যাবে। সেখান থেকে আলফা বিটা গামার মানগুলো আমরা পেয়ে গেলাম। এরপর যেহেতু লাইনটার লেন্থ বলেছে 2k, তাহলে যে দুটো পয়েন্ট পেয়েছি ওই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 2k। সেক্ষেত্রে দূরত্বের ফর্মুলা x2 - x1 স্কয়ার প্লাস y2 - y1 স্কয়ার প্লাস z2 - z1 স্কয়ার। এই যে দূরত্বটা, এই দূরত্বের মানটা 2k ছিল, তো ওটা স্কয়ার করে দিলে এটা 4k স্কয়ার। তাহলে দূরত্বের ফর্মুলা আমরা বসিয়েছি কোন দুটো পয়েন্টের ক্ষেত্রে, এই যে পয়েন্ট দুটো পেয়েছিলাম এই দুটো পয়েন্টের ক্ষেত্রে, এই যে প্রথম পয়েন্টটা আর এম আর সি আর ডেস্ট মাইনাস এম আর ডেস্ট মাইনাস সি, এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব ছিল 2k। সেই দূরত্বের ফর্মুলা বসিয়ে দিলে আমরা এই সমীকরণটা পেয়েছি। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মিডিল পয়েন্টের লোকাস, অর্থাৎ এই মানগুলোকে আলফা বিটা গামার আকারে রিপ্লেস করব। আমরা যে সম্পর্কগুলো পেয়েছিলাম আর মাইনাস আর ডেস্টের মান আলফা বিটা দিয়ে বসিয়ে দিয়েছি, আর প্লাস আর ডেস্টে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিলে এক একটা এলো। তাহলে এটা আলফা বিটা দিয়ে সমীকরণ চলে এসেছে। আমাদের লোকাস চাই আলফা বিটা, তাহলে আলফার জায়গায় এক্স, বিটার জায়গায় ওয়াই বসিয়ে দিলেই আমরা এই আকারটা পেয়ে গেলাম। এটা ছিল আমাদের প্রয়োজনীয় আকারটা। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে প্রবলেম নম্বর 13টা, prove that the locus of a line which meets the two lines y equal to plus minus mx, z equals to plus minus c and the circle। তাহলে এটা দেখো আগের প্রবলেমের মতোই। এক্ষেত্রে আমাদের যেগুলো দেওয়া রয়েছে সেগুলোকে আমরা প্রথমটার দিকে খেয়াল রাখবো। প্রথমটা y equal to mx হবে, z equals to c, আর পরেরটা y equal to minus mx, z equals to minus c। তাহলে প্রথমটা ক্ষেত্রে আমরা যদি করি y minus mx plus k1 into z minus c, আগের মতোই। দ্বিতীয়টা হয়ে যাবে y minus mx আর z equals to minus c, তাহলে y minus mx তাহলে y plus mx হয়ে গেল, প্লাস k2 into z minus c, তাহলে z plus c হয়ে গেল। আগেরটা আমাদের ল্যামডা ল্যামডা টু লিখেছিলাম, এখানে k1 k2, তাহলে এই আকারটা হলো। এবার শর্তটা কি বলেছে? শর্তটা বলেছে z equals to 0 আর x স্কোয়ার প্লাস y স্কোয়ার equals to a স্কোয়ার। তাহলে আমরা সেই শর্তগুলো কাজে লাগাবো। তাহলে এই শর্তটা হচ্ছে গিয়ে z equals to 0 এবং x স্কোয়ার প্লাস y স্কোয়ার টু a স্কোয়ার। তো z equals to 0 বসিয়ে দিলাম, তাহলে প্রথম শর্তটা দিয়ে এটা এসেছে y minus mx equals to ck1, পরেরটা z equals to 0 বসালে y plus mx equals to minus ck2। এখান থেকে আমাদের y এর মানটা বার করে নেওয়া হয়েছে, আর এটার থেকে x এর মানটা বার করে নেওয়া হয়েছে। y আর x এর মান বার করার পর আমরা জানি x স্কোয়ার প্লাস y স্কোয়ার টু a স্কোয়ার হয়ে যায়। তাহলে এখানে যে মানগুলো পেয়েছি x আর y, সেই মানগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দিলেই আমাদের একটা রিলেশন চলে এলো k1 আর k2। এরপর k1 k2 এর মানগুলো আমরা বসিয়ে দেবো। k1 k2 এর মানগুলো আমরা বসিয়ে দিলেই এই প্রথমত k1 k2 সম্পর্কে চলে এসেছে, এটা জেনারেল ফর্ম, সেখানে মানগুলো বসিয়ে দেবো। এই অঙ্কটা তুলনামূলক বড় অঙ্ক, কিন্তু এটা হচ্ছে ওই আগের প্রবলেমগুলোর থেকে একটা জেনারেলাইজেশন, এর ক্যালকুলেশনটা বড় রয়েছে, তার চেয়ে আগের প্রবলেমটা ঠিক ছিল, ছোট ছিল। তো এটা আমাদের জেনারেল প্রবলেম আকারে ধরতে পারি। যে প্রবলেমগুলো আমাদের থেকে থাকে সে ছোটো প্রবলেম থেকে থাকে, আগের প্রবলেমটা সেই জন্য সেই দিক থেকে গুরুত্বপূর্ণ। সেই অর্থে প্রবলেম নম্বর 15টা দেখতে পারো। A variable line intersects the lines y equal to 0, z equals to c, x equals to 0, z equals to minus c, and is parallel to the plane lx plus my plus nz equals to p. Prove that the surface generated by it is zeta, যে সারফেসটা জেনারেট হবে। তো আমরা প্রথমত দেখবো y equal to 0 আর z equals to c, তাহলে y equal to 0 ঠিকই রয়েছে, এটা z minus equals to 0 আকারে ভাববো। তাহলে y equals to 0 মানে y minus 0 মানে y হলো y plus k1 ইন্টু এটা z minus c। পরবর্তী ক্ষেত্রে এটা x মাইনাস 0 আর এটা z প্লাস ইকুয়ালস টু 0, তাহলে x প্লাস k2 ইন্টু z প্লাস ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো প্লেন মিলে যে লাইনটা তৈরি হচ্ছে, তো এক্ষেত্রে ডিআরএস অফ দিস লাইন, এই লাইনটা ডিআরএস, এই লাইনটা ডিআরএস বার করতে গেলে প্লেনটাকে আমাদের সিমেট্রিক্যাল ফর্মে লিখে নিতে হবে। তাহলে সিমেট্রিক্যাল ফর্মে কীভাবে লিখবো না, প্রথমটা থেকে আমরা এইভাবে লিখতে পারি y প্লাস k1 ইন্টু z মাইনাস ইকুয়ালস টু 0 ছিল প্লেনটা, সেক্ষেত্রে আমরা এটা k1 দ্বিগুণ করে দিই k1 z মাইনাস k1 ইকুয়ালস টু 0, y মাইনাস k1 c করলাম ইকুয়ালস টু মাইনাস k1 z। এরপরে এটাকে আমরা কি মাইনাস k1 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে y মাইনাস k1 c বাই মাইনাস k1 ইকুয়ালস টু শুধু z ছিল সেটাকে আমরা z মাইনাস 0 বাই 1 আকারে লিখলাম। একইরকমভাবে পরবর্তী যে আকারটা ছিল সেই আকারটা থেকে সিমেট্রিক্যাল ফর্মে লেখার পর একইরকমভাবে x প্লাস k2 c বাই মাইনাস k2 ইকুয়ালস টু z মাইনাস 0 বাই 1। তাহলে ডান দিকটা z মাইনাস 0 বাই 1 দুটোই আছে, তাহলে ডান দিকটা z মাইনাস 0 মাইনাস 1 দুটোই রয়েছে। তাহলে আমরা এই আকারটা দেখো x মাইনাস x1 বাই l, y মাইনাস 1 বাই n, z মাইনাস 0 বাই n। এক্ষেত্রে l1 m1 n1 অর্থাৎ এর ডিআরএস হয়ে যাবে মাইনাস k2 মাইনাস k1 আর 1। এই কথাটা এটা সরাসরি লিখে দিয়েছে, এটাকে k2 k1 আর 1 করেছে, কারণ এই মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, হয় লিখতে পারো মাইনাস k2 মাইনাস k1 1 বা k2 k1 মাইনাস 1। এরা k2 k1 মাইনাস 1 ডিআরএসটা লিখেছে, এইভাবে ডিআরএসটা এসেছে। এখন এই যে ডিআরএসটা এই প্লেনটার সাথে এটা কি হয়ে যাবে, এইটার লাইন, এটা হচ্ছে প্লেন, তো এই দুটো প্যারালাল আমরা আলোচনা করেছিলাম, একটা লাইন আর একটা প্লেন প্যারালাল অর্থ হচ্ছে গিয়ে প্লেনটা নর্মাল এবং লাইনটা পরস্পর লম্ব হবে। সেক্ষেত্রে কন্ডিশনটা আমরা পড়েছিলাম, এই কন্ডিশনটার মধ্যে 0 হয়ে যাবে, এই কন্ডিশনটা 0 হয়ে যাবে, অর্থাৎ k2 k1 মাইনাস 1 এটা হচ্ছে গিয়ে লাইনটার ডিআরএস,
আর প্লেনের ডিআরএস হচ্ছে এল এম এন, এরা পরস্পর লম্ব হয়ে যাবে, তাহলে লম্বের কন্ডিশন লাগানো হয়েছে। এক্ষেত্রে K1 এবং K2, এই K1 এবং K2 মানগুলো এখান থেকে যেগুলো পাবো সেগুলো এখানে আমরা বসিয়ে দেবো। K1 K2 মান বসিয়ে দিলে আমাদের জেনারেটেড সারফেসটা তৈরি হয়ে যাবে।